ধুর ছাই, এই লাল টাইটা কিছুতেই সোজা হচ্ছে না। আয়নার সামনে দাঁড়িয়ে গত 10 মিনিট ধরে শুধু শুধু যুদ্ধ করছি। এমনিতেই প্রথম দিন, অফিসে লেট হওয়া মানেই নির্ঘাত মরণ। তার উপর আজ আমার নতুন বসের জয়েন করার কথা। আচ্ছা, নতুন বস কেমন হবে? খিটখিটে বুড়ো নাকি খড়খড়ে মেজাজের কোনো কড়া মানুষ? ভাবতেই গায়ে জ্বর আসছে। যাই হোক, কোনো মতে টাইটাকে টেনে টুনে সোজা করে অফিসের দিকে দৌড় লাগালাম। অফিসে পৌঁছানোর পর বসের কেবিনের সামনে। মে আই কাম ইন স্যার? কেবিনের ভিতরে তাকিয়েই আমার চোখ ছানা পড়া। বসের চেয়ারে কোনো গম্ভীর পুরুষ বসে নেই, সেখানে বসে আছেন এক অপরূপা তরুণী। পরনে হালকা নীল রঙের শাড়ি, চুলে পারফেক্ট একটা খোপা আর চোখে চশমা। তিনি ফাইল থেকে মুখ তুলে আমার দিকে তাকালেন। উফ, ওই চোখ দুটো যেন চাবুকের মতো ধারালো, আবার অদ্ভুত সুন্দর। আসুন জয় সাহেব, আপনার পাঞ্চিং টাইম দেখলাম ঠিক 15 মিনিট লেট। প্রথম দিনে যদি এই অবস্থা হয় তাহলে প্রজেক্টের ডেডলাইন কিভাবে মেনটেন করবেন? সরি ম্যাডাম, আসলে রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল আর টাইটা কিছুতেই আম রিয়েলি সরি। আর কখনো এমনটা হবে না। জ্যামের অজুহাত আমি পছন্দ করি না জয়। দিস ইজ ইয়োর ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং। এই ফাইলটা নিন, আজ সন্ধ্যার মধ্যে এই ক্লায়েন্ট প্রেজেন্টেশনটা রেডি চাই। নাও ইউ মে গো। জি ম্যাডাম, থ্যাংক ইউ। কেবিন থেকে বেরিয়ে এসে লম্বা একটা শ্বাস নিলাম। বাপরে বাপ, দেখতে যেমন রূপবতী, মেজাজটা ঠিক ততটাই কড়া। অফিসের সবাই অলরেডি ফিসফিস করছে নতুন বসের নাম নাকি দিয়া। তবে কাজের জায়গায় তিনি যতটা কঠিন, পার্সোনাল লাইফে ঠিক ততটাই রোমান্টিক আর ইমোশনাল। সেটা বোঝার ভাগ্য বোধহয় একমাত্র আমার কপালে লেখা ছিল। কেটে গেল 3টি মাস। কাজের সূত্রে দিয়া ম্যাডামের সাথে আমার দূরত্ব কমতে লাগলো। কড়া বসের ভিতরের নরম মনটা আমি আস্তে আস্তে আবিষ্কার করতে পারলাম। আর সেই আবিষ্কারের শেষ পরিণতি আজ আমাদের বাসর রাত। হ্যাঁ, অফিসে সেই কড়া ম্যাডাম এখন আমার ঘরের বউ। শেরওয়ানিটা খুলে বিছানায় এসে বসলাম। দিয়া ঘুমটা টেনে বসে আছে। লাল বেনারসিতে ওকে ঠিক পরীর মতো লাগছে। আচ্ছা ম্যাডাম, অফিসে তো ফাইলের ডালপালা না নাড়িয়ে এক চুলো নড়তেন না, তা আজকে লাল শাড়ি পরে ঘুমটা টেনে একদম লক্ষ্মী বউটি সেজে বসে থাকার পিছনে স্ট্র্যাটেজিটা কি জানতে পারি? কেন? অফিসে যেমন ফাইল চেক করতাম, এখানেও ঠিক তেমনই অন্য কিছু চেক করার ইচ্ছে আছে। কোনো আপত্তি আছে মিস্টার জয়? ওরে বাবা, ঘরে এসেও বসের ধমক! আজ অন্তত ম্যাডাম গিরিটাকে অফিসে ডেস্কে রেখে আসতে পারতে দিয়া। ধুর পাগল, এখন আমি তোমার কোনো বস নই, এখন আমি শুধু তোমার দিয়া, তোমার অর্ধাঙ্গিনী। আর সত্যি বলতে কি জানো, অফিসের ওই গম্ভীর মুখোশটা পরে থাকতে থাকতে আমার দম বন্ধ হয়ে আসতো, শুধু তোমার ওই বোকা বোকা চেহারাটা দেখার জন্য আর একটু কথা বলার জন্য আমি রোজ অফিসে ছটফট করতাম। তাই বুঝি, অথচ অফিসে এমন ভাব করতে যেন আমাকে পেলে চিবিয়ে খেয়ে ফেলবে। জয় সাহেব, এই ফাইলটাকে রিভিউ করান। জয় সাহেব, ক্লায়েন্ট মিটিংয়ে নোটিশ কোথায়? উফ, ভয়ে আমার হাত পা কাঁপত রীতিমতো। ও মা, তাই নাকি? ভয় পেতে? কই, আমার তো মনে হতো তুমি ইচ্ছে করে ভুল করতে, যাতে আমার কেবিনে বারবার ঢোকার বাহানা পাও। এই যে রোজ বিকালে আমার কফি কাপের নিচে একটা করে ছোট্ট চিরকুট লুকিয়ে রেখে আসতে, ওগুলো কার ছিল শুনি? আবা, ইয়ে মানে ওগুলো তো জাস্ট ফর্মাল ফিডব্যাক ছিল। আচ্ছা, ফর্মাল ফিডব্যাক? কোনো ফাইলে কি লেখা থাকে, ম্যাডাম আজ নীল শাড়িতে আপনাকে নীলপরীর মতো লাগছে, কিংবা আপনার ওই কাজল কালো চোখের দিকে তাকালে
আমি ফাইলের হিসেব ভুলে যাই? এগুলো বুঝি অফিসের ফর্মাল ভাষা মিস্টার জয়? দিয়াকে আলতো করে নিজের বুকের কাছে টেনে নিয়ে, কি করব বলো, তোমার ওই কড়া চশমার পিছনের চোখ দুটো যে আমাকে পাগল করে দিয়েছিল। আমি তো হেসেই ফেলেছিলাম। যেদিন তুমি প্রথমবার ওই চিরকুটটাকে পেয়েও আমাকে বকা না দিয়ে উল্টো ডায়েরির ভিতরে লুকিয়ে রেখেছিলে। আমি কিন্তু সব দেখে ফেলেছিলাম দিয়া। দুষ্টু একটা। জানো জয়, আমি ভীষণ একাকিত্বে ভুগতাম। সবাই আমার পজিশন আর গম্ভীর রূপটাই দেখেছে, কিন্তু ভেতরে ভালোবাসার কাঙাল মেয়েটাকে কেউ দেখেনি। তুমি যেদিন প্রথম আমার কেবিনে লেট করে ঢুকে টাই সোজা করতে পারছিলে না, সেদিন থেকেই না জানি কেন আমার মনটা তোমার জন্য কেমন যেন করে উঠেছিল। আর আজ দেখো, সেই ম্যাডাম আমার ঘরে আলো করে বসে আছে। সত্যি, জীবনটা মাঝে মাঝে বড্ড অদ্ভুত সুন্দর চিত্রনাট্য লেখে। শুধু সুন্দর নয় জয়, এই চিত্রনাট্যটাকে আমি আরো অনেক রোমান্টিক বানাতে চাই। অফিসে আমি তোমার বস হতে পারি, কিন্তু এই ঘরে, এই মনে রাজত্বটা কিন্তু শুধুই তোমার। তাহলে রাজকুমারী, আজকে রাতটা শুধু আমাদের। কোনো অফিস নেই, কোনো ফাইল নেই, কোনো ডেডলাইন নেই, শুধু তুমি আর আমি। শুধু তুমি আর আমি, ভালোবাসার এক নতুন অধ্যায়। বিয়ের পর প্রথম দিন অফিসে যাওয়ার অনুভূতিটা যে কি অদ্ভুত, তা বোধহয় পৃথিবীর কোনো ডিকশনারিতে লেখা নেই। তার উপর যদি নিজের অফিসের বসই নিজের বউ হয়, তাহলে তো কোনো কথাই নেই। সকালবেলা দিয়া একদম পারফেক্ট শাড়ি পরে, চুলে সেই চেনা খোপাটাকে বেঁধে, চোখে চশমা লাগিয়ে রেডি। আর আমি তখনও ব্রেকফাস্ট টেবিলে বসে হাঁ করে ওর দিকে তাকিয়ে আছি। জয় সাহেব, হাঁ করে তাকিয়ে না থেকে চটপট কফিটা শেষ করুন, আর ঠিক 10 মিনিটের মধ্যে গাড়িতে এসে বসুন। লেট হলে কিন্তু আজ আর জ্যামের অজুহাত শুনবো না। বিছানা থেকে টাইটাকে তুলতে তুলতে, আরে বাবা দিয়া, ঘরে তো অন্তত ম্যাডাম গাড়িটাকে বন্ধ করো। এই তো আধ ঘন্টা আগে বিছানায় কত মিষ্টি মিষ্টি কথা বলছিলে, আর এখনই পুরো হিটলার সেজে গেলে। বাহ! ধুর পাগল, বাড়িতে আমি তোমার বউ, কিন্তু অফিসের গেট পার হলেই আমি তোমার রিপোর্টিং ম্যানেজার। অফিসে আমাদের বিয়ের খবরটা এখনো কেউ জানে না, তাই সেখানে যদি তুমি আমাকে দিয়া বলে ডাকো বা আমি তোমাকে লাইভ প্রশ্রয় দিই, তবে কলিগরা আড়ালে হাসাহাসি করবে। প্রফেশনালিজম মেনটেন করতে হবে তো মিস্টার হাজব্যান্ড। দিয়ার কোমরে হাত দিয়ে আলতো করে টেনে ওকে আমার কাছে নিয়ে বললাম, তা তো বুঝলাম ম্যাডাম, কিন্তু অফিসে গিয়ে এই চশমা পরা কড়া দিয়াকে দেখে আমার যে বুকের ভিতরটা ছটফট করবে, তার ক্ষতিপূরণটা কে দেবে শুনি? তার ক্ষতিপূরণ রাতে বাড়ি ফিরে সুদে আসলে বুঝিয়ে দেব। এখন চলো, আর একদম লেট নয়। অফিসে পৌঁছানোর পর বসের কেবিনে, মে আই কাম ইন ম্যাডাম? আসুন জয় সাহেব, প্রজেক্টের নতুন ফাইলটা নিয়ে এসেছেন? ফাইলটা দিয়ার টেবিলে রাখতে রাখতে চারপাশটাকে ভালো করে দেখে নিলাম। কেবিনের কাঁচের ওপাশে বাকি সব কলিগরা যে যার কাছে ব্যস্ত। দিয়া ফাইলের পাতা উল্টাতে লাগলো। আমি টেবিলের উপর একটু ঝুঁকে নিচু গলায় বললাম, আচ্ছা দিয়া, লাঞ্চে আজকে কি খাবে? মা কিন্তু আমাদের দুজনের জন্য ইলিশ মাছ রান্না করে টিফিন বক্সে গুছিয়ে দিয়েছেন। জয় সাহেব, কাজের সময় পার্সোনাল কথা একদম নয়। ফাইলটাতে এই গ্রাফটা ভুল আছে, এটা ঠিক করে আনুন। তারপর অফিসের বাকিদেরকে আড়াল করে টেবিলের তলা দিয়ে দিয়া নিজের পা দিয়ে আমার পায়ে হালকা চাপ দিয়ে ফিসফিস করে বলল, উফ জয়, একটু আসতে বলো। পাশে ডেস্কের শর্মিষ্ঠাদি কিন্তু আমাদের দিকেই তাকিয়ে আছে। আর লাঞ্চটা আমরা আজ বাইরে গিয়ে খাবো না, আমরা কেবিনেই একসাথে বসে খাবো। এখন চুপচাপ ফাইলটা নিয়ে যাও তো, দুষ্টু ছেলে। ইয়েস ম্যাডাম, আমি এখনই কারেকশন করে আনছি।
দুপুরবেলা লাঞ্চের সময় বসের কেবিনের দরজা ভিতর থেকে লক করা। দিয়া আর আমি সোফায় পাশাপাশি বসে টিফিন বক্স খুলছি। দিয়া পরম যত্নে ইলিশ মাছের কাঁটা পেছে আমার মুখে তুলে দিচ্ছে। অফিসের কড়া বসের এই রূপটা দেখলে বাকি কর্মচারীরা নির্ঘাত হার্ট অ্যাটাক করত। উফ দিয়া, তোমার হাতের এই মাছের কাঁটা বাছা আর অফিসের বসের ধমক দুটোই কিন্তু দারুণ মিষ্টি। তাই নাকি? অফিসে যখন সবার সামনে ফাইল ছুঁড়ে দিই তখনও মিষ্টি লাগে? তখন একটু রাগ হয় বটে, কিন্তু যখন ভাবি এই রাগী মেয়েটাই আমার বুকে মাথা দিয়ে ঘুমোবে, তখন সব রাগ জল হয়ে যায়। আচ্ছা দিয়া, এই চোর পুলিশ খেলার কতদিন চলবে বলো তো? অফিসের সবাইকে বলেই দিই না যে আমরা বিবাহিত? আর কিছুদিন জয়, এই প্রজেক্টটা শেষ হলেই আমি নিজে সবাইকে ডেকে আমাদের রিসেপশনের ইনভিটেশন কার্ড দেব। আমি চাই না কেউ ভাবুক যে তুমি বসের স্বামী বলে অফিসে বাড়তি কোনো সুবিধা পাচ্ছ। আমি চাই আমার জয় নিজের যোগ্যতায় সবার উপরে উঠুক। তোমার এই চিন্তা ভাবনাটাই তো আমাকে বারবার তোমার প্রেমে পড়তে বাধ্য করে দিয়া। তুমি শুধু আমার ভালো বউ নও, আমার জীবনের সেরা গাইড। আর তুমি হলে আমার লাইফের একমাত্র উইকনেস, মিস্টার জয়। আচ্ছা, অনেক রোম্যান্স হয়েছে, এবার চটপট খেয়ে নাও, লাঞ্চ টাইম শেষ হতে চললো। আবার কিন্তু বসের সিটে গিয়ে আমাকে গম্ভীর মুখ করতে হবে। যে হুকুম মাই লাভলি বস। অফিসে আমাদের চোর পুলিশ খেলাটা বেশ ভালোই চলছিল, কিন্তু আজ একটা নতুন উপদ্রব দেখা দিল। আমাদের টিমে নতুন জয়েন করেছে স্নেহা। মেয়েটা বেশ মিশুকে, কিন্তু সমস্যা হলো ও একটু বেশি মিশুকে, বিশেষ করে আমার সাথে। কাজের বাহানায় বারবার আমার ডেস্কে এসে দাঁড়ানো আর হাসি মুখে কথা বলাটা ওর একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। আজ দুপুরেও ঠিক তাই হলো। স্নেহা একটা ফাইলের প্রিন্ট আউট নিয়ে এসে একদম আমার গা ঘেঁষে দাঁড়ালো। অফিসের ডেস্কে স্নেহার সাথে কথোপকথন মনে মনে ভাবছি আর দিয়ার কেবিনের দিকে তাকাচ্ছি। হ্যাঁ স্নেহা, এই গ্রাফটা এভাবে করলেই হবে। আমি স্নেহার ফাইলে পেন দিয়ে দাগিয়ে দিচ্ছিলাম আর ও খিলখিল করে হেসে উঠে বলল, থ্যাংক ইউ জয়দা, তুমি এত সুন্দর করে বুঝিয়ে দাও না, কি বলবো। ও যখন হাসছিল আমার মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। কারণ আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম বসের কাচের কেবিনের ওপার থেকে দিয়া আমাদের দিকে তাকিয়ে আছে। ওর চোখের চশমাটা নাক বরাবর নেমে এসেছে আর চোখ দুটো দিয়ে যেন আস্ত একটা আগ্নেয়গিরি বেরিয়ে আসছে। ঠিক তখনই আমার টেবিলের ইন্টারকমটা বেজে উঠল। ইন্টারকম তুলে, ইয়েস ম্যাডাম। জয় সাহেব, প্রজেক্টের ফাইলটা নিয়ে এক্ষুনি আমার কেবিনে আসুন, ইমিডিয়েটলি। ফোনটা কেটে গেল। আমি একটা ঢোক গিলে ফাইলটাকে বগল দাবা করে দিয়ার কেবিনের দিকে রওনা হলাম। মনে মনে ঈশ্বরের নাম জপ করছি। মে আই কাম ইন ম্যাডাম? আসুন, দরজাটা লক করে দিন। দরজাটা লক করে একটু সাবধানে টেবিলের সামনে গিয়ে দাঁড়ালাম। এ নিন ম্যাডাম, আপনার কাঙ্ক্ষিত ফাইল। কোনো ভুল ত্রুটি হয়েছে কি? ফাইল তো পরে হবে জয় সাহেব, আগে বলুন ডেস্কে বসে নতুন কলিগের সাথে কিসের এত হা হা হি হি চলছিল? কাজ করতে এসেছেন নাকি রোম্যান্স করতে? মনে মনে হাসলাম। দিয়াকে এত হিংসে করতে আগে কখনো দেখিনি। একটু দুষ্টুমি করার লোভ সামলাতে পারলাম না। কেন ম্যাডাম? স্নেহা তো জাস্ট কাজের একটা ডাউট ক্লিয়ার করছিল। আর ও মেয়েটা বেশ মিষ্টি, গুছিয়ে কথা বলে সুন্দর করে। আপনার কেন তো রাগ হচ্ছে বলুন তো? মিষ্টি? ওই মেয়ে মিষ্টি আর আমি বুঝি তেতো? জয়, একদম বেশি কথা বলবে না বলে দিচ্ছি। আমি বসের কেবিনে বসে কম্পিউটারে কাজ করব আর ওই মেয়ে তোমার গায়ের উপর ঝুঁকে পড়বে, হাসবে, ওটা আমি সহ্য করবো ভেবেছ?
আই অ্যাম ইয়োর ওয়াইফ জয়। অফিসের বস হতে পারি, কিন্তু তোমার উপর পুরো অধিকারটা শুধুই আমার। দিয়ার কোমর জড়িয়ে ধরে নিজের বুকের সাথে লেপটে নিলাম। ওর চশমাটা আলতো করে খুলে টেবিলের উপরে রাখলাম। ওরে আমার হিংসুটে বউরে, এত হিংসে লুকিয়েছিল তোমার ওই কড়া বসের মুখোশের আড়ালে? আমি তো ভাবতাম ম্যাডাম শুধু ফাইল ছুটতে জানেন, ভালোবাসার মানুষকে আগলে রাখতে জানেন না। জানতাম না তো। আর যখন দেখলাম ও তোমার এত কাছে দাঁড়িয়ে কথা বলছে, আমার বুকের ভেতরটা কেমন যেন করে উঠলো। মনে হচ্ছিল সবার সামনে কি চিৎকার করে বলি, ও আমার স্বামী, ওর দিকে ওভাবে তাকাবে না। আমি বড্ড পজিটিভ হয়ে যাচ্ছি তোমার প্রতি জয়। ওর কপালে চুমু খেয়ে চুলে বিলি কেটে দিতে দিতে বললাম, পাগল একটা। স্নেহা বা পৃথিবীর অন্য কোনো মেয়ে আমার দিকে তাকালেও আমার এই মনটা কিন্তু শুধু ওই নীল শাড়ি পরা রাগী ম্যাডামের জন্যই ধরফর করে। তোমার এই মিষ্টি জেলাসি আজ আমাকে আরও একবার বুঝিয়ে দিল তুমি আমাকে ঠিক কতটা ভালোবাসো। সত্যি বলছো তো? ওই স্নেহার দিকে আরো ভাবে তাকিয়ে হাসবে না তো? একদম না লেডি বস। এবার আপনার হুকুম হলে আমি ডেস্কে ফিরে গিয়ে মন দিয়ে কাজ করি, নইলে বাকি কলিগটা ভাববে বসের কেবিনে এতক্ষণ ধরে জয় সাহেবের কিসের মিটিং চলছে। যান। আর শুনুন, আজ সন্ধ্যায় কিন্তু কোনো লেট নয়। বাড়ি ফেরার পথে আমার জন্য ওই মোড়ের দোকান থেকে ফুচকা কিনে নিয়ে যাবেন। এটা বসের অর্ডার নয়, আপনার বউয়ের আবদার। যে হুকুম মালিকানা। সন্ধ্যায় বাড়ি ফিরে আমাদের শোবার ঘরের ঘটনা। অফিস শেষ করে বাড়ি ফিরে আজ দিয়াকে ড্রেস চেঞ্জ করার সুযোগ দিইনি। ঘরে ঢুকেই ওকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। ফুচকার প্যাকেটটা টেবিলের উপরে রেখে ওর ঘাড়ে আলতো করে ঠোঁট ছোঁয়ালাম। উফ জয়, সারাদিন অফিসে বসের নাটক করতে করতে আমার ক্লান্তি লেগে যায়, কিন্তু বাড়ি ফিরে যখন তোমার এই চেনা ছোঁয়াটা পাই, তখন মনে হয় পৃথিবীর সব সুখ আমার এই ছোট্ট ঘরটাতেই আছে। আর আমার সব সুখ লুকিয়ে আছে তোমার ওই মিষ্টি হাসিতে দিয়া। অফিসের কড়া ম্যাডাম ঘরে এসে আমার আদুরে বউ হয়ে যায়, তখন মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান পুরুষ। আমি সবসময় তোমার এই আদরে বউ হয়েই থাকতে চাই জয়, সারা জীবন এইভাবেই। দিনগুলো বেশ ভালোই ডানা মেলে উঠছিল, কিন্তু অফিসের ওই চোর পুলিশ খেলাটা যে এভাবে হঠাৎ করে সবার সামনে এসে পড়বে সেটা আমি বা দিয়া কেউই আন্দাজ করতে পারিনি। সেদিন ছিল আমাদের কোম্পানির অ্যানুয়াল সাকসেস পার্টি। অফিসের কনফারেন্স রুমে কেক কাটা হচ্ছে, চারিদিকে হইচই। দিয়া আজ একটা কালো জামদানি শাড়ি পরে এসেছে। ওকে এতটাই মোহনীয় লাগছিল যে আমি নিজের অজান্তেই ভিড়ের মধ্যে ওর দিকে হাঁ করে তাকিয়েছিলাম। ঠিক তখনই ঘটল একটা সেই অঘটন, পার্টির মাঝখানে আকস্মিক ঘটনা। আমি পকেট থেকে রুমাল বের করতে গিয়েছিলাম, আর অসাবধানবশত আমার পকেট থেকে আমাদের বিয়ের একটা ছোট্ট কাপেল ফটো আর দিয়ার দেওয়া সেই প্রথম চিরকুটটা মেঝেতে পড়ে গেল। আর সেটা কুড়িয়ে নিল ঠিক আমাদের পাশের ডেস্কে সেই শর্মিষ্ঠাদি। শর্মিষ্ঠাদির গলার আওয়াজ আর অফিসের গুঞ্জন। শর্মিষ্ঠাদির ছবিটা দেখে চেঁচিয়ে উঠল, আরে এটা তো আমাদের জয়, আর আর এটা তো দিয়া ম্যাডাম। তোমরা দুজনে একসাথে, তাও আবার গলায় মালা। মুহূর্তের মধ্যেই পুরো কনফারেন্স রুম নিস্তব্ধ হয়ে গেল। স্নেহার তো হাত থেকে কোল্ড্রিঙ্কসের গ্লাসটা প্রায় ফেলে দিচ্ছিল। সবার চোখ তখন আমার আর দিয়ার দিকে। আমার তো তখন ভয়ে হাত পা ঠান্ডা, মনে হচ্ছিল মাটির নিচে সেধিয়ে যাই। সবাই ভাববে আমি বসের তেল মেরে প্রমোশন চাওয়ার চক্করে আছি। আমি আমতামতো করে কিছু বলতে যাব, মানে শর্মিষ্ঠাদি, আসলে ওটা। ঠিক তখনই দিয়া ভিড় ঠেলে এগিয়ে এলো। কোনো মানে নয় জয়, শর্মিষ্ঠাদি যা দেখেছেন একদম ঠিক দেখেছেন। জয় আমার স্বামী, আর আমি জয়ের বিবাহিত স্ত্রী। আজ থেকে ঠিক 3 মাস আগে আমাদের বিয়ে হয়েছে। পুরো অফিসে তখন ফিসফিসানি শুরু হয়ে গেল।
দিয়া সবার দিকে তাকিয়ে চশমাটা একটু ঠিক করে নিয়ে বলতে লাগলো, আমি জানি আপনারা সবাই ভাবছেন অফিসের বস হয়ে আমি একজন জুনিয়র এমপ্লয়িকে কেন বিয়ে করলাম, কিংবা জয় বসের সুনজরে থাকার জন্য এটা করেছে কিনা। কিন্তু আপনাদের একটা কথা স্পষ্ট জানিয়ে দিই, অফিসে জয় আজ পর্যন্ত যা অ্যাচিভ করেছে তা সম্পূর্ণ নিজের যোগ্যতায়। আমি অফিসের গেট পার হলেই বসের চেয়ারে বসি, কিন্তু এই মানুষটা আমার ঘরের বস, আমার মনের রাজা। ওর সততা আর ভালোবাসাই আমাকে বাধ্য করেছে ওর অর্ধাঙ্গিনী হতে। মিস্টার জয়, এবার অন্তত সবার সামনে আমার হাতটা ধরো। দিয়ার এই সাহস দেখে আমার বুকটা গর্বে ভরে উঠল। আমি আর একটা মুহূর্ত দেরি না করে সবার সামনে গিয়ে দিয়ার হাতটাকে শক্ত করে চেপে ধরলাম। থ্যাংক ইউ দিয়া, থ্যাংক ইউ সো মাচ সবার সামনে আমাকে এত বড় সম্মান দেওয়ার জন্য। হ্যাঁ কলিগস, দিয়া আমার বস ঠিকই, কিন্তু ও আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার। অফিসের সবাই প্রথমে স্তব্ধ হলেও পরক্ষণেই পুরো কনফারেন্স রুম করতালিতে ফেটে পড়ল। শর্মিষ্ঠাদি, স্নেহা সবাই এসে আমাদেরকে উইশ করতে লাগলো। স্নেহা এসে তো বলেই দিল, জয়দা, ম্যাডাম যে তোমার বউ এটা জানার পর থেকে তোমাকে আর দাদা বলতে আমার কোনো দ্বিধা নেই। সেই রাত্রে আমাদের শোবার ঘরের ঘটনা। পার্টি শেষ করে ঘরে ফিরেই আমি দরজাটা বন্ধ করে দিলাম। দিয়া তখন আয়নার সামনে দাঁড়িয়ে ওর গয়নাগুলো খুলছিল। আমি পিছন থেকে গিয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম, নিজের মুখটা ওর ঘাড়ের কাছে গুজে দিলাম। কি হলো জয় সাহেব, আজ আর ভয় করছে না? আজ তো অফিসের সবাই জেনে গেছে যে এই কড়া ম্যাডাম আসলে তোমার আঁচলে বাঁধা। দিয়াকে নিজের দিকে ঘুরিয়ে ওর ঠোঁটে আঙুল রেখে, ধুর পাগলি, আজ আমার যে কি আনন্দ হচ্ছে তোমাকে বলে বোঝাতে পারবো না। অফিসের ওই 4 দেওয়ালের আড়ালে তোমাকে ম্যাডাম বলতে বলতে আমার দম বন্ধ হয়ে আসতো, আর আজ থেকে আমি বুক ফুলিয়ে সবাইকে বলতে পারবো, দিস ইজ মাই ওয়াইফ দিয়া দাস। জানো জয়, আজ আমারও খুব হালকা লাগছে। ওই বসের গম্ভীর মুখোশটা পরে নিজের স্বামীকে জয় সাহেব বলে ডাকতে আমার নিজেরও বড্ড কষ্ট হতো। এখন থেকে অফিসে হয়তো আমি তোমার বস থাকবো, কিন্তু কাজ শেষের পর বাড়ি ফেরার গাড়িতে আমি শুধু তোমার দিয়া। আর আমি সারা জীবন তোমার এই মিষ্টি শাসন থেকে বন্দি থাকতে চাই, তোমার ওই ফাইলের ডেডলাইনের মতোই। আমাদের ভালোবাসার ডেডলাইনটাও যেন সারা জীবন লাইফ টাইম থাকে। আমাদের ভালোবাসার কোনো ডেডলাইন নেই জয়, এটা আনলিমিটেড। অফিসের কড়া ম্যাডাম যখন তোমার বউ হতে পেরেছে, তখন এই সংসারটাকে সে পৃথিবীর সবচেয়ে রোম্যান্টিক অফিস বানিয়েই ছাড়বে। তাহলে ম্যাডাম, আজকের ওভারটাইম ডিউটিটা কি তাহলে শুরু করা যাক? দূর দুষ্টু, চলো, ফুচকাগুলো কিন্তু টেবিলে ঠান্ডা হয়ে যাচ্ছে। দিয়াকে কোলের মধ্যে তুলে নিলাম। ফুচকা পরে হবে, আগে বসের হুকুম তামিল করা যাক। বিয়ের 6 মাস কেটে গেছে। অফিসের সবাই এখন আমাদের খবর জানে, তবে জীবনের গল্পটা কিন্তু এখানেই থেমে থাকেনি, বরং নতুন একটা বাঁক নিয়েছে। অফিসের সেই কড়া ম্যাডাম এখন ঘরে ফিরে শুধু আমার বউ নয়, আমার মা বাবার আদুরের বৌমাও বটে। আজ সকালের ঘটনাটা দিয়ে শুরু করা যাক। রবিবার, ছুটির দিন। সকাল 8টা বাজলেও আমার চোখ খুলছিল না। কম্বলটাকে টেনে সোজা মাথার উপর দিয়ে শুয়েছিলাম। ঠিক তখনই কাঁচের চুড়ির মিষ্টি শব্দ আর টুথপেস্টে চেনা সুবাস পেয়ে বুঝলাম আমার বস, আমার বউ ঘরের মধ্যে ঢুকেছে। জয় সাহেব, সকাল 8:10। আজ ছুটির দিন বলে কি 12টা পর্যন্ত ঘুমানোর প্ল্যান নাকি? চটপট উঠুন, বাবা আর মা অলরেডি ডাইনিং টেবিলে প্রাতরাশের জন্য বসে গেছেন। চোখ ডলতে ডলতে কম্বলের ভিতর থেকে মুখটাকে বের করে বললাম, দিয়া, রবিবারের সকালে অন্তত একটু শান্তিতে ঘুমোতে দাও। অফিসের সোম থেকে শনি তুমি আমার বস,
আর ঘরে এসেও সকাল সকাল তোমার এই অ্যালার্ম সার্ভিস। আমি অ্যালার্ম সার্ভিস নই মিস্টার। আর শুনুন, আজ সকালে মা আর আমি মিলে লুচি আর অরহরের ডাল বানিয়েছি। মা তো বললেন, বৌমা জয়কে ডেকে তোলো, ও গরম লুচি খেতে খুব ভালোবাসে। এখন যদি আপনি না ওঠেন, মা ভাববেন নতুন বৌমা আপনাকে সামলাতেই পারছে না। এক ঝটকায় উঠে বসে দিয়ার কোমরটাকে জড়িয়ে ধরে নিজের দিকে টেনে নিয়ে বললাম, তাই নাকি? আমার মা আবার তোমাকে এত প্রশ্রয় দেওয়া শুরু করলো কবে থেকে? প্রথম দিন থেকে তো ভয়ে কাঁপছিলে যে শাশুড়ি মা বুঝি কড়া বসের উপর আরও কড়া শাশুড়িগির দেখাবেন। মা যে কতটা ভালো তা আমি প্রতিদিন টের পাই জয়। আমার নিজের মা তো ছোটবেলায় চলে গেছেন। বিয়ের পর এই ঘরে এসে আমি সত্যি একটা মা পেয়েছি। আজ সকালে মা যখন আমার চুলে তেল দিয়ে দিচ্ছিলেন, আমার চোখে সত্যি জল চলে এসেছিল জানো। আর এই কারণেই তো তোমাকে এত ভালোবাসি দিয়া। তুমি শুধু অফিসের কাজ সামলাও না, আমার পুরো পরিবারটাকে নিজের ভালোবাসা দিয়ে আগলে রেখেছ। কিন্তু এখন বলো, এই ছুটির দিনে আমার জন্য কি রিওয়ার্ড আছে? রিওয়ার্ড? অফিসে ভালো কাজ করলে ইনসেনটিভ পাওয়া যায়। তা আজ ছুটির দিনে ঘরে আপনি কি ভালো কাজটা করলেন শুনি? কেন? সারা দিন এই সুন্দরী ম্যাডামকে নিঃশর্ত ভালোবাসার কাজটা কি কম নাকি? এর জন্য তো অ্যাটলিস্ট একটা ভালো উপহার পাওয়া উচিত। উপহারের কথা পরে হবে, আগে চটপট ফ্রেশ হয়ে টেবিলে আসুন। মা কিন্তু দ্বিতীয়বার চা গরম করছেন। আর হ্যাঁ, চা শেষ হলে কিন্তু আজ আমরা দুজনে বাজার করতে যাব। ঘরের ড্রাই রেশনের লিস্ট আমি রেডি করে রেখেছি। ইয়েস ম্যাডাম, ড্রাই রেশনের ফাইল রেডি থাকলেও আমি ডিউটিতে রিপোর্ট করছি। বাজার থেকে 4টে বড় বড় থলে হাতে নিয়ে যখন ঘরে ফিরলাম, হাত দুটো মনে হচ্ছিল ছিঁড়ে পড়ে যাবে। ঘরে ঢুকেই সোফায় নিজেকে ধপ করে ফেলে দিলাম। দিয়ার শাড়ি বদলে একটা হালকা কটন নাইট স্যুট পরে এলো, হাতে 2 কাপ গরম কফি। কফির কাপটা আমার দিকে বাড়িয়ে দিয়ে পাশে বসে আলতো করে আমার কাঁধ চেপে দিতে দিতে বলল, সত্যি আজ খুব কষ্ট হয়ে গেল তাই না? এতগুলো শপিং ব্যাগ একাই টানলে। কফিতে চুমুক দিয়ে বললাম, কষ্ট? তোমার মুখে যখন হাসি দেখি তখন আর কোনো কষ্ট মনে থাকে না দিয়া। তবে হ্যাঁ, বাজারে সবজিওয়ালাদের সাথে যেভাবে দাম দর করলে আমি তো হাঁ করে তাকিয়েছিলাম। অফিসের বোর্ডরুমে লাখ টাকা ডিল ফাইনাল করা দিয়া ম্যাডাম আজ 5 টাকা ধনেপাতার জন্য সবজিওয়ালাদের সাথে দরদাম করছেন। ওটাকেই তো সংসার বলে পাগল। অফিসের বাজেট আর সংসারের বাজেট এক নয়। এখানে প্রতিটা পয়সার হিসেব রাখাটাও তো একটা আর্ট। আর তাছাড়া তোমার টাকায় কেনা জিনিস তো একটুও অপচয় হতে দেব না। দিয়ার একটা হাত নিজের হাতের মধ্যে নিয়ে বললাম, জানো দিয়া, মাঝে মাঝে ভাবি আমি কতটা ভাগ্যবান। তুমি অফিসে যেমন পারফেক্ট বস, ঘরেও ঠিক তেমনই পারফেক্ট গৃহিণী। তোমার এই রূপটা আমাকে রোজ নতুন করে তোমার প্রেমে ফেলে দেয়। দিয়া পরম যত্নে আমার বুকে মাথা রেখে বলল, আর তুমি আমার সেই বর, যে আমাকে এই দুটো রূপেই শান্তিতে বাঁচতে শেখাও। জয়, আগামী সপ্তাহ থেকে অফিসে নতুন একটা বড় প্রজেক্ট শুরু হচ্ছে। খুব চাপ যাবে, তুমি আমার পাশে থাকবে তো? সারা জীবন দিয়া, অফিসে তোমার জুনিয়র হয়ে আর ঘরে তোমার জীবনের পার্টনার হয়ে সব সময়। নতুন প্রজেক্টটা শুরু হওয়ার পর থেকে অফিসের পরিবেশটা কেমন যেন বদলে গেল। ফরেন ক্লায়েন্টের প্রজেক্ট, তাই ডেডলাইনটাও প্রচণ্ড টাইট। আগে তাও মাঝে মাঝে কাজের ফাঁকে দিয়া আর আমি চোখে চোখে একটু কথা বলতাম, বা কেবিনে কফি খাওয়ার বাহানায় 2 মিনিট দাঁড়াতাম। কিন্তু গত কয়েকদিন ধরে সেই সুযোগ এক ফোঁটাও নেই। ল্যাপটপের স্ক্রিন আর ফাইলের পাহাড় ছাড়া দিয়ার আশেপাশে আর কিচ্ছু দেখা যাচ্ছে না। রাত তখন প্রায় 8:30। অফিসের সমস্ত কর্মচারীরা একে একে বাড়ি চলে গেছে। পুরো ফ্লোরে শুধু আমার আর বসের কেবিনের আলো জ্বলছে।
বসের কেবিনের দরজায় আলতো করে টোকা দিয়ে বললাম, মে আই কাম ইন ম্যাডাম? জয়, এসো, ফাইলগুলো রেডি হয়ে গেছে? কেবিনে ঢুকেই দরজাটা ভিতর থেকে আটকে দিলাম। ফাইলের বদলে হাতে দুটো কফির মগ আর কিছু বিস্কিট। ফাইলটাকে একপাশে সরিয়ে রেখে সরাসরি দিয়ার টেবিলের সামনে দাঁড়ালাম। ফাইল অনেক আগেই রেডি হয়ে গেছে দিয়া, কিন্তু এই প্রজেক্টের চক্করে তুমি যে সকাল থেকে এক ফোঁটাও জল খাওনি, তার হিসেবটা কে দেবে শুনি? উফ জয়, মাথাটা ফেটে যাচ্ছে সত্যি। ক্লায়েন্ট প্রেজেন্টেশন কাল সকালে পাঠাতেই হবে। একটু ভুল হলে কোটি টাকার ক্ষতি হয়ে যাবে। ভালোবাসার কথা পরে হবে জয়, প্লিজ আগে কাজটা শেষ করতে দাও। দিয়ার পিছনে গিয়ে দাঁড়িয়ে আলতো করে ওর কাঁধটাকে আর মাথাটাকে টিপে দিতে দিতে বললাম, কাজের গুরুত্ব আমিও বুঝি দিয়া, কিন্তু বস যদি নিজে অসুস্থ হয়ে পড়ে তবে প্রজেক্ট মেনটেন করবে কে? তুমি তো শুধু আমার বস নও, আমার বউ বটে। তোমার যত্ন নেওয়াটা কি আমার ডিউটির মধ্যে পড়ে না? আহ, সত্যি জয়, তোমার এই হাতের ছোঁয়াটায় যে কি জাদু আছে বলো তো। সারাদিনের সব ক্লান্তি যেন এক নিমেষেই চলে যায়। কফির মগটা ওর হাতে তুলে দিয়ে বললাম, নাও, চুপচাপ কফিটাকে শেষ করো, আর কোনো কথা নয়। জানো জয়, অফিসে যখন সবাই চলে যায় আর তুমি এভাবে কফি হাতে নিয়ে এসে সামনে দাঁড়াও, তখন আমার মনে হয় আমি জগতের সবচেয়ে সুখী নারী। অফিসে এত কাজের প্রেশার, কিন্তু তোমার এই ভালোবাসার ছোঁয়াটুকু না পেলে আমি হয়তো এতদিনে ভেঙেই পড়তাম। আর আমি তো তোমার এই ক্লান্ত মুখের একটা মিষ্টি হাসি দেখার জন্য সারা দিন অপেক্ষা করে থাকি। আচ্ছা দিয়া, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। বলো। আগে যখন তুমি একা ছিলে তখন এত প্রজেক্টের চাপ সামলাতে কিভাবে? তখন তো তোমার জন্য কফি নিয়ে আসার মতো কেউ ছিল না। তখন কেবিনে একা বসে কাঁদতাম জয়, কাউকে বলতে পারতাম না, কারণ সবাই ভাবতো দিয়া ম্যাডাম তো আয়রনের তৈরি লেডি। কিন্তু এখন আর কাঁদি না, কারণ আমি জানি কেবিনের দরজা বন্ধ করে আমার চোখ দুটো যদি ভিজে ওঠে, তবে তো মুছে দেওয়ার জন্য আমার পাশে আমার জয় আছে। দিয়ার হাত দুটোকে চেপে ধরে, আর সব সময় থাকবে দিয়া। তুমি যতই বড় অফিসার হও না কেন, এই জয়ের বুকে তোমার জন্য একটা শান্তির ছোট ঘর সব সময় সাজানো থাকবে। এখন বলো, প্রেজেন্টেশন কতটা বাকি? আর আধ ঘন্টার কাজ, তুমিও বসো, দুজনে মিলে কাজটা শেষ করে দিই, তারপর বাড়ি গিয়ে মায়ের হাতে রান্না খাবো। ইয়েস ম্যাডাম, বসের হুকুম শিরোধার্য। রাত 9:30 কাজ শেষ করে বাড়ি ফেরার পথে গাড়ির ভিতর দিয়া স্টিয়ারিংয়ে হাত দিয়ে গাড়ি চালাচ্ছে, আর আমি পাশে বসে ওর দিকে তাকিয়ে আছি। স্ট্রিট লাইটের আলো আধারি ওর মুখে এসে পড়ছে। ভীষণ ক্লান্ত হলে ওর চোখে একটা অদ্ভুত জয়ের আনন্দ। গাড়ি চালাতে চালাতে দিয়া আমার দিকে আর চোখে তাকিয়ে বলল, ওভাবে হাঁ করে কি দেখছো মিস্টার জয়? অ্যাক্সিডেন্ট করাবে নাকি? দেখছি কিভাবে একজন সাধারণ মেয়ে দিনে করা বস, সন্ধ্যায় পারফেক্ট বউ, আর রাতে ক্লান্ত একজন সাধারণ মানুষ হয়ে যায়। তুমি সত্যি এক অদ্ভুত ম্যাজিক দিয়া। এই ম্যাজিকটা কিন্তু একা আমার নয় জয়, এটা আমাদের দুজনের ভালোবাসার ম্যাজিক। গত কয়েক সপ্তাহের টান প্রজেক্টের কাজ অবশেষে শেষ হলো। ক্লায়েন্ট প্রেজেন্টেশনে বেজায় খুশি, আর আমাদের কোম্পানি এক বিশাল বড় ডিল সাইন করেছে। অফিসের সবাই আনন্দ করছে, তবে আমার নজর ছিল বসের কেবিনের দিকে। প্রজেক্ট শেষ হলেও দিয়ার মুখের ক্লান্তিটা যেন কিছুতেই যাচ্ছিল না। বৃহস্পতিবার বিকেলে আমি চুপচাপ একটা প্ল্যান ছকে ফেললাম। দিয়াকে একদম ঘুণাক্ষরেও টের পেতে দিইনি। শোনো দিয়া, আজকে অফিসে যাওয়ার আগে একটা ছোট্ট কাজ আছে। গাড়ির চাবিটা দাও, আজকে আমি ড্রাইভ করব। তুমি ড্রাইভ করবে? কিন্তু আমরা তো অফিসে যাচ্ছি জয়, ড্রাইভারকে তো বলাই ছিল।
আর তাছাড়া তোমার এই ব্যাগে কি? এত বড় একটা ট্রাভেল ব্যাগ নিয়ে অফিসে যাচ্ছ কেন? ম্যাডাম, আজ কোনো অফিস নেই। আজ এবং আগামী 2 দিন কোনো ল্যাপটপ খুলবে না, কোনো ক্লায়েন্টের কল ধরবে না। মানে তুমি কি বলছো জয়? আজ তো ম্যানেজমেন্টের মিটিং আছে, আর আজ আমরা অফিসে না গেলে? দিয়ার ঠোঁটে আলতো করে আঙুল রেখে বললাম, চশমাটা একটু খোলো তো দিয়া। হ্যাঁ, এবার শোনো, আমি মা বাবার সাথে কথা বলে নিয়েছি, আর ম্যানেজমেন্ট মিটিংটাও পরের সপ্তাহের জন্য রিশিডিউল করিয়ে দিয়েছি। আজ আমরা পাহাড়ের দিকে যাচ্ছি, শুধু তুমি আর আমি। আমাদের একটা ছোট্ট অফবিট হিল স্টেশন বুকিং করা আছে। কি সত্যি বলছো জয়? তুমি সব প্ল্যান করে ফেলেছো? মা কিছু বলেননি? মা বরং বললেন, বৌমাকে এই কদিন খুব খেটে কাজ করতে দেখেছি, ওকে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে যায়। সো নো মোর অফিস উইক, অনলি রোম্যান্স উইক। আনন্দে প্রায় লাফিয়ে উঠে আমার গলায় দুহাতে জড়িয়ে ধরে দিয়া বলল, ও জয়, তুমি যে কত ভালো আমি বলে বোঝাতে পারবো না। সত্যি আমার খুব দরকার ছিল এই ব্রেকটার। 3 ঘন্টা পাহাড়ি আগাবাঁকা রাস্তা দিয়ে গাড়ি চালানোর পর পাহাড়ি কটেজের ব্যালকনিতে। পাহাড়ি পাইন গাছের সারির মাঝখান দিয়ে ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে। দূরের পাহাড়ে হালকা মেঘ জমেছে। দিয়া একটা হালকা জিন্স আর উলের ওভারসাইজ সোয়েটার পরে আমার পাশে এসে দাঁড়ালো, হাতে দুটো ধোয়া ওঠা চায়ের কাপ। আহ, কি শান্ত পরিবেশ! দেখেছো জয়, শহরের ওই গাড়ির হর্ন, অফিসের ফাইলের পাহাড় আর টাইট ডেডলাইনের পর এই শান্ত পরিবেশটা যেন স্বর্গ মনে হচ্ছে। দিয়ার কাঁধে হাত রেখে ওকে নিজের গা ঘেঁষে টেনে নিয়ে বললাম, স্বর্গ তখনই তৈরি হয় দিয়া, যখন মনের মতো মানুষ পাশে থাকে। এই পাহাড়ি হাওয়ায় তোমাকে এই সাধারণ পোশাকে যে কতটা মিষ্টি লাগছে তা তুমি হয়তো ধারণা করতে পারবে না। অফিসে তো সব সময় ওই ফর্মাল শাড়ি বা স্যুট পরে গম্ভীর হয়ে থাকতে হয়। সত্যি বলতে কি জানো জয়, ওই দিয়া ম্যাডাম নামটা আমার মাঝে মাঝে নিজের কাছে খুব ভারী মনে হয়। এই যে পাহাড়ের কোলে তোমার পাশে দাঁড়িয়ে আছি, এখানে আমি কোনো বস নই, কোনো ডিরেক্টর নই। এখানে আমি শুধু একটা সাধারণ মেয়ে, যে তার ভালোবাসার মানুষের কাছে নিজেকে বিলীন করে দিতে চায়। দিয়ার কপালে এলোমেলো হয়ে আসা চুলে বিলি কেটে দিতে দিতে বললাম, আর আমি সারা জীবন তোমাকে এই চেনা রূপেই দেখতে চাই দিয়া, যেখানে কোনো কৃত্রিমতা থাকবে না, কোনো মানসিক চাপ থাকবে না। জানো জয়, বিয়ের পর ভাবতাম অফিস আর সংসার দুটো একসাথে সামলাতে গিয়ে হয়তো আমাদের মাঝের এই রোম্যান্সটা হারিয়ে যাবে, কিন্তু তুমি আমাকে প্রতিটা মুহূর্তে ভুল প্রমাণ করেছো। তুমি আমাকে এমনভাবে আগলে রাখো যেন আমি একটা কাঁচের পুতুল। কারণ তুমি আমার মনের রানী দিয়া। তুমি যতই শক্ত হওয়ার অভিনয় করো না কেন, তোমার ভিতরের এই নরম মনটাকে চেনা আর আগলে রাখাটাই তো আমার সবচেয়ে বড় কাজ। তা মিস্টার হাজবেন্ড, এই সুন্দর পাহাড়ি সন্ধ্যায় আপনার এই রানীর জন্য আর কি কি সারপ্রাইজ রাখা আছে শুনি? সারপ্রাইজ তো কেবলই শুরু হলো ম্যাডাম। আজ রাতে ক্যাম্পফায়ার আর পাহাড়ি গান, আর সেই সঙ্গে বসের সারা জীবনের রোমান্টিক গোলাম তো রয়েছেই। থোর দুষ্টু, চলো, পাহাড়ি বাতাসটা বেশ ঠান্ডা হচ্ছে, কটেজের ভেতরে গিয়ে বসি। পাহাড়ের সেই মিষ্টি ছুটির দিনগুলো নিমেষেই কেটে গেল। তবে পাহাড় থেকে ফেরার পর আমাদের জীবনটা যেন এক অদ্ভুত, এক অপরূপ আলোয় ভরে উঠল। অফিসে কাজের চাপ আগের মতোই ছিল, কিন্তু দিয়ার মধ্যে কেমন যেন একটা পরিবর্তন দেখতে পাচ্ছিলাম। ইদানিং কাজের মাঝে ও কেমন যেন হারিয়ে যায়, হঠাৎ হঠাৎ খুব ক্লান্ত হয়ে পড়ে। আজকে সকালেও ঠিক তাই হলো। অফিসে যাওয়ার জন্য তৈরি হতে গিয়ে দিয়া হঠাৎ ড্রেসিং টেবিলের সামনেই মাথা করে পড়ে যেতে নিচ্ছিল। ছুটে গিয়ে দিয়াকে ধরে ফেললাম। দিয়া, এ দিয়া, কি হয়েছে তোমার? চোখ খুলো। উফ মা, তুমি তাড়াতাড়ি জল আনো তো।
জয়, আমার মাথা মাথা জানি কেমন ঘুরছে, কেমন যেন গা গোলাচ্ছে। আমি হয়তো আজ অফিসে যেতে পারবো না। অফিসে আবার কিসের যাওয়া? তুমি চুপচাপ শুয়ে থাকো, আমি এক্ষুনি ডক্টর সেনগুপ্তকে ফোন করছি। ডক্টর আসার পর পরীক্ষা শেষে ডক্টরবাবু যখন মুচকি হেসে ঘর থেকে বেরিয়ে এলেন, ডক্টরবাবু, দিয়া ঠিক আছে তো? কোনো বড় প্রবলেম হয়নি তো? প্রজেক্টের কাজের প্রেশারে কি এমনটা হয়েছে? ডক্টরবাবু হাসতে হাসতে বললেন, চিন্তার কিছু নেই জয়বাবু, বরং আনন্দ করুন। আপনার স্ত্রী সন্তান সম্ভবা। ইউ গাইজ আর গোয়িং টু বি প্যারেন্টস। ডাক্তারবাবুর কথাটা শুনে মনে হলো চারপাশের সমস্ত শব্দ এক মুহূর্তে থেমে গেল। আমার পায়ের তলার মাটি যেন আনন্দে দুলতে লাগলো। ডাক্তারবাবুকে বিদায় জানিয়ে দ্রুত ঘরের মধ্যে ঢুকলাম। মা তখন পরম যত্নে দিয়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। দিয়া বিছানায় হেলান দিয়ে বসে আছে, ওর চোখে জল, কিন্তু মুখে এক অপার্থিব স্বর্গীয় হাসি। মা আমাদের দুজনকে একা রেখে হাসি মুখে ঘর থেকে বেরিয়ে গেলেন। ধীরে ধীরে বিছানার পাশে কাঁপা কাঁপা হাতে দিয়ার হাত দুটোকে নিজের হাতের মুঠোয় নিয়ে, দিয়া, এটা কি সত্যি? আমি বাবা হতে চলেছি? আর তুমি? হ্যাঁ জয়, একদম সত্যি। আমাদের ভালোবাসার এক ছোট্ট প্রতীক হাসতে চলেছে আমাদের জীবনে। আমরা বাবা মা হতে চলেছি। দিয়াকে আলতো করে নিজের বুকের গভীরে জড়িয়ে ধরে বললাম, থ্যাংক ইউ দিয়া, থ্যাংক ইউ আমাকে জীবনের সবচেয়ে বড় উপহারটা দেওয়ার জন্য। আমি যে আজকে কতটা খুশি তা কোনো ভাষায় প্রকাশ করতে পারবো না। জানো জয়, যখন ডাক্তারবাবু খবরটা দিলেন, আমার প্রথম কথাটাই মনে হলো, অফিসে এত বড় বড় প্রজেক্ট হ্যান্ডেল করার চেয়েও এই নতুন প্রজেক্টটা, এই জীবনের প্রজেক্টটা আমার কাছে কত বেশি দামি। কিন্তু জয়, একটা কথা বলবো। কি কথা বলো? অফিসে আমার ছুটি নিতে হবে, কিন্তু ওই বড় প্রজেক্টটার কি হবে? প্রফেশনাল লাইফ আর এই নতুন রেসপন্সিবিলিটি আমি কিভাবে সামলাবো? তুমি একা কেন সামলাবে ম্যাডাম? আরে আমি কিসের জন্য আছি? অফিসে তো তুমি সব সময় আমাকে গাইড করেছো, প্রজেক্ট সামলেছো। এবার অফিসে তোমার সমস্ত কাজ আমি সামলাবো, আর ঘরে আমি তোমার যত্ন নেব। তুমি শুধু শান্তিতে থাকবে আর আমাদের এই নতুন অতিথিকে অনুভব করবে। অফিসে করা বসকে আজ তুমি সত্যি সত্যি পুরোপুরি হারিয়ে দিলে জয়। আমি তোমাকে হারাতে চাই না দিয়া, আমি তো সারা জীবন তোমার এই ভালোবাসার কাছে হেঁটে থাকতে ভালোবাসি। কয়েক মাস পর অফিসের অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে কনফারেন্স রুমে মাইকের সামনে দাঁড়িয়ে আছি আমি, সিইও আর পুরো বোর্ড অফ ডিরেক্টরস সামনে বসা, আর সবার মাঝে সামনের সারিতে বসে আছে আমার দিয়া। ওর পরনে একটা হালকা গোলাপি রঙের শাড়ি, মাতৃত্বের এক অপূর্ব উজ্জ্বলতা ওর চোখে মুখে। মাইক হাতে নিয়ে সবার উদ্দেশ্যে বলছি, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজ আমাদের কোম্পানির এই সাকসেসের পিছনের মূল কৃতিত্ব যার, তিনি আমাদের অনারেবল ডিরেক্টরস দিয়া দাস। তবে আজ আমি প্রফেশনালি নয়, একজন গর্বিত স্বামী হিসাবে বলতে চাই, আজ থেকে দিয়া ম্যাডাম মাতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন, আর ওনার অনুপস্থিতিতে এই প্রজেক্টের সমস্ত দায়িত্ব আমি, ওনার জুনিয়র এবং লাইফ পার্টনার হিসেবে সুচারুভাবে পালন করব। পুরো কনফারেন্স রুম তালির শব্দে মুখরিত হয়ে উঠল। দিয়া চোখের জল সামলাতে না পেরে দাঁড়িয়ে হাততালি দিল। সেদিন রাতে ঘরের ব্যালকনিতে জ্যোৎস্না রাতে দিয়াকে পিছন থেকে আলতো করে জড়িয়ে ধরে পেটের মধ্যে হাত রাখলাম। হালকা ঠান্ডা হাওয়ায় দিয়ার চুলগুলোকে উড়িয়ে নিয়ে যাচ্ছিল। জয়, মনে আছে সেই প্রথম দিনটার কথা, যেদিন তুমি টাই সোজা করতে না পেরে 15 মিনিট লেট করে আমার কেবিনে ঢুকেছিলে? হ্যাঁ, খুব মনে আছে। সেদিন কড়া বয়সে আমাকে কি ধমকটাই না দিয়েছিলে, দিস ইজ ইউর ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং।
আর আজ দেখো সেই কড়া বসের পুরো জীবনটাকেই তুমি বদলে দিলে। অফিসের রোমান্টিক ম্যাডামকে আজ তুমি পুরোপুরি নিজের করে নিলে। শুধু এই জন্মে নয় দিয়া, যদি 1000টা জন্ম থাকে, আমি প্রতিটা জন্মে তোমার ওই কড়া কেবিনে লেট করে ঢুকতে চাই, যাতে বারবার তোমার এই মিষ্টি ভালোবাসায় বন্দী হতে পারি। আর আমিও প্রতিটা জন্মে তোমার সেই রাগী ম্যাডাম হয়ে এসে তোমার এই বুকের ভেতরের ভালোবাসার বউ হয়েই থেকে যেতে চাই জয়। ভালোবাসি দিয়া, বড্ড ভালোবাসি তোমাকে। আমিও তোমাকে অনেক ভালোবাসি, মাই বস অফ হার্ট। জীবনটা যে এত দ্রুত আর এত সুন্দরভাবে বদলে যাবে তা কখনো ভাবিনি। কয়েক মাস আগের সেই কড়া দিয়া ম্যাডাম এখন পুরোপুরি ঘরের একজন মিষ্টি মা। আজ থেকে ঠিক 2 সপ্তাহ আগে আমাদের ঘরে এসেছে এক ফুটফুটে রাজকন্যা, আমাদের মেয়ে পিহু। দিয়া আর আমার জীবনের সবটুকু আনন্দ এখন ওই 4 কেজির ছোট্ট তুলতুলে শরীরটার মাঝখানে থমকে গেছে। আজ রবিবার, অফিসে ছুটি হলেও ঘরে আমার ডিউটি কিন্তু ডাবল। ভোরবেলা শোবার ঘরে কান্নার শব্দে চোখ খুলল। ওরে বাপরে, ভোর 5টা বাজতে না বাজতেই আমাদের ঘরের নতুন বস অ্যানালগ অ্যালার্ম বাজানো শুরু করে দিয়েছে। আমি এক চোখ খুলে দেখি দিয়া ক্লান্ত শরীরে উঠে বসে পিহুকে কোলে নিয়ে দোলাচ্ছে। ওর চুলগুলো এলোমেলো, চোখে ঘুম, কিন্তু মুখে সেই অদ্ভুত মিষ্টি এক মাতৃত্বের হাসি। সোনা পাখি আমার, কাঁদে না সোনা, বাবা ঘুমাচ্ছে তো, বাবাকে বিরক্ত করো না। এই দেখো মা তো তোমার কাছেই আছে। বিছানা থেকে উঠে গিয়ে দিয়ার পাশে গিয়ে বসলাম। ওর কাঁধে হাত রেখে বললাম, দিয়া তুমি শুয়ে পড়ো না, সারা রাত তো মেয়েকে নিয়ে জেগে আছো। দাও, পিহুকে আবার কোলে দাও, আমি ওকে একটু দোলাই। তুমি পারবে তো জয়? আমার জন্য কোল থেকে ফেলে দিও না। অফিসে লাখ টাকার ফাইল সামলানো এক জিনিস, আর এই 2 সপ্তাহের ছোট্ট মানুষটাকে সামলানো কিন্তু অন্য জিনিস। পিহুকে পরম যত্নে কোলে চেপে ধরে ওর ছোট্ট তুলতুলে গালে নিজের গাল ছোঁয়ালাম। ও ম্যাডাম, আপনি কি আমার ক্যাপাবিলিটি নিয়ে ডাউট করছেন? অফিসে যেমন আপনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে সেরা ছিলাম, ঘরেও কিন্তু এই ছোট্ট বয়সের পারফেক্ট কেয়ারটেকার হয়ে দেখাবো। এই দেখো, আমার কোলে আসতেই কেমন শান্ত হয়ে চোখ বন্ধ করে ফেললো। সত্যি জয়, ও তোমার গায়ের সুবাসটা খুব ভালো চেনে। তুমি কোলে নিলেই একদম শান্ত হয়ে যায়। জানো, সারা রাত যখন ও কাঁদছিল আর আমি ওকে সামলাচ্ছিলাম, তখন বারবার তোমার কথা মনে হচ্ছিল জীবনের নতুন প্রজেক্টটা আমি একা কোনোদিনই মেনটেন করতে পারতাম না, যদি না তুমি পাশে থাকতে। আর আমি ভাবছিলাম আমার সেই অফিসের কড়া বসটা আজ কত বড় একটা দায়িত্ব কত সহজভাবে সামলে নিচ্ছে। দিয়া, তোমাকে এই রূপে দেখলে আমার বুকটা গর্বে ভরে যায়। তুমি শুধু একজন ডিরেক্টর হিসেবে সফল নাও, একজন মা হিসেবেও তুমি সেরা। কিন্তু জানো জয়, মাঝে মাঝে মনটা কেমন যেন করে ওঠে। এই যে সারাদিন ঘরে থাকা, অফিসের থেকে দূরে থাকা, ইদানিং খুব মিস করি অফিসে সেই ব্যস্ততা, মিটিং, ফাইলপত্র। আর সবচেয়ে বেশি মিস করি কাজের ফাঁকে তোমার দিকে চুপি চুপি তাকিয়ে থাকাটা। ও, তার মানে ম্যাডাম স্বীকার করছেন যে অফিসে কাজের চেয়ে আমার দিকে তাকানোর ডিউটিটাই বেশি হতো। দূর দুষ্টু, সবসময় ফাজলামো। আমি সিরিয়াসলি বলছি, মাঝে মাঝে মনে হয় আমি কি আর আগের মতো অফিসে ফিরে গিয়ে সব সামলাতে পারবো, নাকি সংসার আর বাচ্চার ভিড়ে দিয়া ম্যাডাম হারিয়ে যাবে। একদম না, দিয়া ম্যাডাম কোনো দিন হারাবে না। পিহু একটু বড় হলেই তুমি আবার নিজের চেয়ারে ফিরবে, আর আমি আগের মতোই তোমার পাশে ছায়ার মতো থাকব। তোমার স্বপ্নগুলোকে কোনো দিন থামতে দেব না দিয়া, এটা আমার প্রতিশ্রুতি। আমি জানি জয়, তোমার এই ভরসাটাই তো আমাদের সবচেয়ে বড় শক্তি। আচ্ছা, আমাদের ছোট বস তো ঘুমিয়ে পড়েছে, এবার ওকে দোলনায় শুয়ে দাও তো। শুইয়ে দিচ্ছি,
তবে ছোট বস ঘুমালেও বড় বসের কিন্তু এখন আমার সাথে একটু রোম্যান্স করার ডিউটিটা বাকি আছে। সত্যি জয়, তোমার মাথায় এসব দুষ্টুমি ছাড়া আর কিছুই নেই। চলো কফি বানাই, দুজনে একসাথে বসে সকালের রোদটা উপভোগ করি। ইয়েস ম্যাডাম, আপনার আদেশ শিরোধার্য। দেখতে দেখতে 4টে মাস কেটে গেল। পিহু এখন একটু একটু করে হাসতে শিখেছে, হাত পা ছুঁড়ে আধো আধো আওয়াজ করে। আর এদিকে দিয়ার মাতৃত্বকালীন ছুটি শেষ হওয়ার সময়ও ঘনিয়ে এসেছে। আজ দিয়ার অফিসে যোগ দেওয়ার প্রথম দিন। সকাল থেকেই ঘরের আবহাওয়াটা বেশ থমথমে। দিয়া আয়নার সামনে দাঁড়িয়ে সেই চেনা ফরমাল শাড়িটা পরছিল, কিন্তু ওর হাত দুটো বারবার কেঁপে উঠছিল। আয়নার মধ্যে দিয়ে স্পষ্ট দেখছিলাম ওর চোখ দুটো জলে থই থই করছে। দিয়ার পিছনে দাঁড়িয়ে ওর কাঁধে হাত রাখলাম। কি হলো দিয়া, আয়নার সামনে দাঁড়িয়ে এভাবে চোখে জল ফেলছো কেন? আজকে তো অফিসের কড়া ম্যাডামের কামব্যাক করার দিন। জয়, আমার খুব ভয় করছে। আমি কি করে পিহুকে ছেড়ে সারাদিন অফিসে থাকবো বলো তো? ও তো এখনো কত ছোট। আজ সকালে যখন ওর জামাটা বদলে দিচ্ছিলাম, ও আমার আঙুলটা শক্ত করে ধরে হাসছিল। মনে হচ্ছিল সব কাজ ছেড়ে দিয়ে ওকে সারাদিন কোলে নিয়ে বসে থাকি। দিয়ার চোখের জলটাকে মুছিয়ে দিয়ে আলতো করে ওর গাল দুটোকে ধরলাম। আমি জানি দিয়া, একজন মায়ের পক্ষে এত ছোট বাচ্চাকে ঘরে রেখে কাজে বেরোনোটা কতটা কষ্টের, কিন্তু তুমিই তো বলতে কাজই তোমার পরিচয়। মা কিন্তু পিহুর কাছে আছেন, পুরো সামলে নেবেন। আর তাছাড়া অফিসে তো আমি তোমার সাথেই থাকছি, প্রতিটা মুহূর্তে আমি তোমার খেয়াল রাখবো। মা আছেন বলেই হয়তো সাহসটা পাচ্ছি, কিন্তু জানো জয়, মনটা যেন ঘরেই পড়ে আছে। মনে হচ্ছে অফিসে গিয়ে আমি কোনো ফাইলে মনই দিতে পারবো না। অফিসে পৌঁছানোর পর বসের কেবিনে 4 মাস পর দিয়া আবার নিজের বসের চেয়ারে বসল। অফিসের সবাই ওকে বেশ জমকালো ওয়েলকাম জানিয়েছে, কিন্তু কেবিনে ঢুকে চেয়ারে বসার পরও দিয়ার নজর ল্যাপটপের বদলে বারবার ফোনটার দিকে যাচ্ছিল। আমি ফাইলের বাহানায় কেবিনে ঢুকলাম। মে আই কাম ইন ম্যাডাম? আসো জয়, এ বাড়ি থেকে মা কোনো ফোন করেছিলেন? পিহু কাঁদছে না তো? দুধ খেয়েছে ঠিক মতো? শান্ত হও দিয়া। আধ ঘন্টা আগে ডেস্কে বসার পর এই নিয়ে তুমি আমাকে 5 বার একই প্রশ্ন করলে। আমি 10 মিনিট আগে মায়ের সাথে ভিডিও কলে কথা বলেছি। পিহু সোনা এখন শান্ত হয়ে দোলনায় ঘুমোচ্ছে। সরি জয়, আসলে মাথাটা একদম কাজ করছে না। অফিসে বসে আছি ঠিকই, কিন্তু কান দুটো যেন সারাক্ষণ পিহুর কান্নার আওয়াজ খোঁজার চেষ্টা করছে। এই প্রফেশনাল লাইফ আর মাদারহুডের ব্যালেন্স করাটা এত কঠিন হবে আমি বুঝতে পারিনি। শোনো ম্যাডাম, লাইফে যখনই কোনো নতুন প্রজেক্ট এসেছে তুমি কিন্তু সব সময় হাসি মুখে সেটা হ্যান্ডেল করেছো। এটাও কিন্তু একটা প্রজেক্ট, তবে এটা আমাদের স্বপ্নের প্রজেক্ট। বিশ্বাস রাখো, তুমি পারবে। আর আমি তো সব সময় তোমার পাশে আছি, একদম রড সলিড হয়ে। জানো জয়, তুমি পাশে না থাকলে আমি হয়তো আজ এই চেয়ারে ফিরে আসার সাহসটাই পেতাম না। থ্যাংক ইউ জয়, আমাকে প্রতি মুহূর্তে এভাবে সামনে রাখার জন্য। থ্যাংক ইউ পরে বলো, আগেই পেন্ডিং ফাইলগুলোতে সই করো তো ম্যাডাম। জুনিয়রদের ওপর কিন্তু বসের নজর থাকা দরকার। একদম। চলুন মিস্টার জয়, ফাইলগুলো দিন, এবার কাজের মোড়ে ফেরা যাক। বিকেলে কাজ শেষে বাড়ি ফেরার পরে শোভার ঘরে বাড়ি ফিরে জামা কাপড় বদলে দিয়া এক ছুটে গিয়ে পিহুকে কোলে তুলে নিল। সারাদিনের সমস্ত ক্লান্তি যেন এক নিমেষে ধুয়ে মুছে গেল। পিহু মাকে দেখে আনন্দে হাত পা ছুড়ে আধো আধো ডেকে উঠল। আমি দরজায় দাঁড়িয়ে দুজনকে দেখতে লাগলাম। আমার সোনা বাকিটা, মাকে মিস করছিলে বুঝি? দেখো দেখো, মা চলে এসেছে, আর তোমাকে ছেড়ে কোথাও যাবে না। পাশ থেকে এসে দুজনকে একসাথে বাহুডোরে জড়িয়ে ধরলাম। আর এই বড় পাপাও কিন্তু কোথাও
কোথাও যাবে না। আজ বুঝলাম দিয়া, কাজ যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, দিন শেষে এই পরিবার আর তোমাদের এই মিষ্টি হাসির চেয়ে বড় কোনো অ্যাচিভমেন্ট হতে পারে না। একদম সত্যি জয়, অফিসে আমি যতই বড় বস হই না কেন, আমার জীবনে আসল সাকসেস কিন্তু এই ঘরটাতেই লুকিয়ে আছে। তোমার আর পিহুর মাঝেই আমার পুরো পৃথিবী। আর আমার পৃথিবী লুকিয়ে আছে আমার এই মিষ্টি বসের হাসিতে। দেখতে দেখতে পিহুর বয়স এখন প্রায় 1.5 বছর। এখনো পুরো বাড়ি মাথায় তুলে দৌড়াদৌড়ি করে, আর মিষ্টি তোতলা গলায় সে মুখে যা আসে তাই বলে। বাড়িটা এখন সারাক্ষণ এক অদ্ভুত আনন্দে মেতে থাকে। কিন্তু সমস্যা শুরু হয়েছে অন্য জায়গায়। আগে তো শুধু অফিসের কড়া বসকে সামলাতে হতো, এখন ঘরে আর এক ছোট বস এসে জুটেছে, যে আবার বড় বসের থেকেও বড় কড়া। আজকে সকালে ঠিক যা হলো। সকালবেলা শোবার ঘরে রেডি হওয়ার সময় আমি অফিসের টাইটা বাঁধছিলাম আর দিয়া পারফিউম স্প্রে করছিল। হঠাৎ পিহু দৌড়ে এসে আমার প্যান্টের পায়জামা টেনে ধরে একদম বেঁকে বসলো। পিহু সোনা, বাবাকে ছাড়ো মা, বাবা আর মা অফিসে যাবে তো, মা তোমাকে সুন্দর একটা খেলনা এনে দেবে, কেমন? না সোনা, বাবা মা অফিসে যাবে না, পিহুর সাথেই থাকবে। দেখলে তো দিয়া, আমাদের ছোট্ট বসের অর্ডার, আজ নাকি আমাদের অফিসে যাওয়া একেবারেই বারণ। ওরে আমার সোনা রে, বাবা মা অফিসে না গেলে পিহুর জন্য এত সুন্দর সুন্দর জামা আর চকলেট কে এনে দেবে বলো তো? পিহুকে কোলের মধ্যে তুলে নিয়ে ওর পেটে মুখ গুজে সুরসুরি দিয়ে বললাম, একদম ঠিক। আর তাছাড়া তোমার মা অফিসে না গেলে তো অফিসের বড় বড় ফাইলগুলো কান্নাকারি করবে। কিন্তু দিয়া, সত্যি বলতে কি, মেয়ের এই বায়নাটা শুনে আমারও আজকে অফিসে যেতে ইচ্ছে করছে না। মনটা চাইছে আজকে সারা দিন এই দুজন সুন্দরীকে নিয়ে ঘরের মধ্যে বন্দি হয়ে থাকি। ওহ, তাই নাকি মিস্টার জয়? কিন্তু আজ দুপুরে যে নতুন ক্লায়েন্ট প্রেজেন্টেশন আছে, সেটা কে দেবে শুনি? আবার কি অফিসে গিয়ে বসের ধমক খাওয়ার ইচ্ছে হয়েছে? পিহুকে কোলের মধ্যে রেখে দিয়ার একদম কাছাকাছি এসে নিচু গলায় বললাম, বসের ধমক খেতে আর বিন্দু মাত্র আপত্তি নেই ম্যাডাম। যদি রাত বাড়লে এই বস আবার আমার বুকে মাথা রেখে এভাবে আদুরে গলায় কথা বলে। উফ জয়, পিহু সামনে আছে, একটু তো সামলে কথা বলো, মেয়ে সব বুঝতে পারে কিন্তু। কি রে পিহু সোনা, মা কি বাবাকে একটু আদর করতে দেবে না বলতো? নো পাপা নো, অনলি পিহু আদর। দেখলে তো, ঘরে তো আমার আর কোনো ভ্যালুই নেই। বড় বস অফিসে শাসন করে আর ছোট বস ঘরে এসে প্রেমিকের জায়গা দখল করে নেয়। একদম হিংসে করবে না মিস্টার হাজবেন্ড। ছোট বসের জায়গা ছোট বসের, আর আপনার জায়গা যে কোথায় সেটা তো আপনি খুব ভালো করেই জানেন। বিকেলে অফিসে বসের কেবিনে মিটিং শেষ হবার পর ক্লায়েন্টটা চলে গেছে। পুরো কেবিন ফাঁকা। দিয়া চেয়ারে বসে রিপ্রেজেন্টেশনের ফাইনাল নোটস তৈরি করছিল। আমি দরজায় হালকা টোকা দিয়ে ভিতরে ঢুকলাম। মে আই কাম ইন ম্যাডাম? আসুন জয় সাহেব, প্রেজেন্টেশনটা কিন্তু দারুণ হয়েছে, ক্লায়েন্টরা খুব ইমপ্রেসড। অ্যাজ ইউর বস আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। দিয়ার ডেস্কের কাছে গিয়ে ফাইলটাকে সরিয়ে রেখে দিয়ার হাতের উপর হাত রেখে বললাম, থ্যাংক ইউ ম্যাডাম। কিন্তু আজ অফিসের এই ফাঁকা কেবিনে বসের কাছ থেকে ফর্মাল থ্যাংক ইউ ছাড়া কি আর কিছু আশা করতে পারি না? কি চান বলুন তো, সকাল থেকে তো খুব বায়নাক্কা চলছে। দিয়ার কোমরে হাত দিয়ে আলতো করে নিজের কাছে টেনে নিয়ে বললাম, চাই শুধু এই মুহূর্তটুকু। সারা দিন পিহু সংসার আর কাজ সামলাতে সামলাতে আমাদের এই নিজেদের সময়টুকু যেন কোথায় হারিয়ে যাচ্ছিল। আজ তোমাকে এভাবে কাছে পেয়ে মনে হচ্ছে আমরা আবার সেই প্রথম দিনগুলোর মতো প্রেম করছি। হারিয়ে যায়নি জয়, আমাদের ভালোবাসাটা এখন আরো গভীর হয়েছে।
আগে শুধু তুমি আর আমি ছিলাম, আর এখন আমাদের ভালোবাসার মায়ায় জড়িয়ে আছে আমাদের ছোট্ট পিহু। সারাদিন যতই ব্যস্ত থাকি না কেন, তোমার এই বুকের উষ্ণতাটুকু পেলে আমার মনে হয় আমি সব ক্লান্তি জয় করতে পারি। আর আমি সারা জীবন তোমাকে এইভাবে আমার বুকের ভিতর আগলে রাখতে চাই দিয়া। আমি জানি জয়, তুমি আছো বলেই তো আমার এই ছোট আর বড় দুটো সংসারই এত সুন্দর। সময় যেন নদীর স্রোতের মতো বয়ে চলে। দেখতে দেখতে আজ আমাদের বিয়ের প্রায় 3.5 বছর হতে চলল। আমাদের ছোট্ট পিহু এখন 3 বছরে পা দিয়েছে, প্লে স্কুলে যাওয়া শুরু করেছে। আর এদিকে অফিসে দিয়া আর আমার কাজের পার্টনারশিপ কোম্পানিকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। আজ আমাদের কোম্পানির বার্ষিক বর্ষপূর্তি অনুষ্ঠান। আলোয় আলোকময় এক বিশাল ব্যাংকুয়েট হল। অফিসের সমস্ত কর্মচারী, ডিরেক্টরস এবং বিশিষ্ট অতিথিরা উপস্থিত। দিয়া আজ একটা গাঢ় নীল রঙের কাঞ্চিপুরম শাড়ি পরেছে, সাথে হালকা ডায়মন্ডের সেট। ওকে দেখে আবার আমার সেই প্রথম দিনের মতো হৃৎস্পন্দন বেড়ে যাচ্ছিল। মঞ্চে সিইওর ঘোষণার পর সিইও যখন মাইকে ঘোষণা করলেন, চলতি বছরের বেস্ট পারফর্মিং ডিরেক্টর এবং বেস্ট টিম লিডারের অ্যাওয়ার্ড পেতে চলেছেন মিসেস দিয়া দাস এবং মিস্টার জয় দাস। পুরো হল জুড়ে তখন তুমুল করতালি শুরু হলো। আমি আর দিয়া একসাথে মঞ্চে উঠলাম। ট্রফি আর সম্মাননা নেওয়ার পর মাইকটাকে দিয়ার হাতে দেওয়া হলো। থ্যাংক ইউ সবাইকে। আজ এই অ্যাওয়ার্ডটা পাওয়ার পর আমার মনে পড়ছে সেই 4 বছর আগের কথা, যখন আমি এই কোম্পানিতে বসের চেয়ারে বসেছিলাম। তখন আমার জীবনটা ছিল শুধু ফাইল, মিটিং আর ডেডলাইনের একটা শুষ্ক মরুভূমি। আমি ভাবতাম কাজের জায়গায় ভালোবাসার কোনো স্থানই নেই, কিন্তু আমার সেই ধারণা বদলে দিয়েছিল একটি মানুষ, যে টাই সোজা করতে পারতো না, যে প্রথম দিন 15 মিনিট লেট করে আমার কেবিনে ঢুকেছিল। পুরো হলের সবাই হেসে উঠল এবং হাততালি দিয়ে তাকে অভিনন্দন জানালো। জয়, থ্যাংক ইউ আমার কঠোর বস জীবনের আড়ালে লুকিয়ে থাকা আসল দিয়াকে খুঁজে বের করার জন্য। তুমি শুধু একজন পারফেক্ট এমপ্লয়ি বা ভালো স্বামী নও, তুমি আমার জীবনের শ্রেষ্ঠ গাইড, আমার সন্তানের আদর্শ বাবা। আজ আমি বসের চেয়ারে দাঁড়িয়ে গর্ব করে বলতে পারি, আমার সফলতার আসল চালিকা শক্তি হলো আমার স্বামীর ভালোবাসা। মাইকটা নিজের হাতে নিয়ে খুব গভীর ভালোবাসায় দিয়ার দিকে তাকিয়ে বললাম, আর আমি সবাইকে বলতে চাই, অফিসের সে কড়া দিয়া ম্যাডাম যখন আমার ঘরে এসে আমার বউ হয়েছিল, সেদিনই আমি বুঝেছিলাম জীবনটা কতটা সুন্দর হতে পারে। দিয়া, তুমি অফিসে যেমন আমার প্রেরণা, ঘরেও ঠিক তেমনই আমার শান্তির নীড়। তোমার করা শাসন আর মিষ্টি ভালোবাসাই আমাকে আজ এক জায়গায় নিয়ে এসেছে। পুরো ব্যাংকুয়েট হল দাঁড়িয়ে উঠে ব্র্যাভোধ্বনি আর করতালিতে মুখরিত করে তুলল। সেদিন গভীর রাতে অনুষ্ঠান শেষে বাড়ি ফিরে আমাদের শোবার ঘরের ব্যালকনিতে পিহু ততক্ষণে ঘুমে কাদা কাদা হয়ে মায়ের পাশে দোলনায় ঘুমোচ্ছে। আকাশে আজ এক পূর্ণিমা চাঁদ উঠেছে। পাহাড়ি ঠান্ডা বাতাস ব্যালকনির পর্দাগুলোকে হালকা তোলাচ্ছে। দিয়া শাড়ির আঁচলটাকে ছড়িয়ে দিয়ে ব্যালকনির গ্রিল ধরে দাঁড়িয়েছিল। আমি পিছন থেকে গিয়ে ওর কোমরে দুহাতে জড়িয়ে ধরে ওর কাঁধে চিবুক রাখলাম। কি হলো জয় সাহেব, আজ এত রাতে আবার কিসের মিটিং চলছে শুনি? আজ কোনো মিটিং নেই ম্যাডাম, আজকে শুধুই আপনাকে ধন্যবাদ জানানোর রাত। কিসের ধন্যবাদ জয়? আমাকে এত সুন্দর একটা সংসার উপহার দেওয়ার জন্য। একজন কড়া বস থেকে শুরু করে ভালোবাসার প্রেমিকা, তারপর জীবনের সেরা স্ত্রী, এবং আজ আমাদের পিহুর এমন এক রত্নগর্ভা মা হওয়া। তুমি প্রতিটা চরিত্রে যেভাবে নিজেকে উজাড় করে দিয়েছ, তা আমাকে প্রতিদিন তোমার প্রেমে ফেলে দেয় দিয়া। জানো জয়, জীবনটা সত্যি এক অদ্ভুত সুন্দর গল্প। অফিসে যখন তুমি চুপি চুপি কফি কাপের নিচে প্রেমে চিরকুট রেখে আসতে, কিংবা যখন শর্মিষ্ঠাদির সামনে আমি আমাদের বিয়ের কথা স্বীকার করেছিলাম,
আর আজ এই কলি পিহুকে নিয়ে আমাদের এই ছোট্ট পূর্ণাঙ্গ সংসার। মনে হয় ঈশ্বর আমার জন্য এর চেয়ে সেরা জীবননাট্য আর লিখতে পারতেন না। দিয়ার চিবুকটাকে আলতো করে উঁচিয়ে ধরে ওর চোখের দিকে তাকিয়ে বললাম, এই গল্প কিন্তু এখানেই শেষ নয় দিয়া। আমাদের এই ভালোবাসার অধ্যায় তো সারা জীবন ধরে চলবে। বুড়ো বয়সেও যখন আমরা একসাথে বারান্দায় বসে চা খাবো, তখনও আমি অফিসে সেই জুনিয়র জয়ের মতোই তোমার এই নীল শাড়ি আর কড়া চশমার প্রেমে পড়ে থাকবো। আর আমিও সারা জীবন তোমার সেই কড়া ম্যাডাম আর আদরে বউ হয়ে তোমার এই বুকের ভেতর বন্ধু হয়ে থাকবো জয়। ভালোবাসি দিয়া, আমার জীবনের সবটুকু আলো দিয়ে শুধু তোমাকেই ভালোবাসি। আমিও তোমাকেই ভালোবাসি, আমার জীবনে একমাত্র বস আমার জয়।